আমাদের মাননীয় বিধায়ক রতন চক্রবর্তী বিষয়টি উত্থাপন করে। আমাদের দলের মুখ্য প্রবক্তা শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়, আমাদের প্রবক্তা মহোদয়, আমার প্রিয় প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা, আজকে একটা বিষয় স্পষ্টীকরণ দেওয়ার জন্য এখানে আপনাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা সবাই জানি যে এই বৈশ্বিক মহামারী, যেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সারা পৃথিবী আজকে চিৎকার করছে এবং বিভিন্নভাবে বিভিন্ন মতামত, বিভিন্ন ধরনের প্রচেষ্টা চলছে। অর্থনীতির উপর আঘাত এসেছে, সামগ্রিকভাবে আমাদের মানব সভ্যতা একটা চ্যালেঞ্জের মুখে। স্বাভাবিকভাবেই 130 কোটির উপরে মানুষ যে দেশে বাস করে, একটা গণতান্ত্রিক, পৃথিবীর শ্রেষ্ঠ এবং বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, এবং সেই সঙ্গে আমাদের ছোট্ট পার্বতী ত্রিপুরা রাজ্য, আমরা সবাই আপনারা সহ এই চ্যালেঞ্জের মোকাবেলা আমরা আপ্রাণভাবে করার চেষ্টা করছি। এই বিপন্ন সময়ে স্থান, কাল, পাত্র, এই জিনিসটা দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাতে পারি, সেই জন্য আমরা দলীয়ভাবে এবং আমাদের সরকার, সে কেন্দ্রীয় হোক, রাজ্যের হোক, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে এবং এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে মন্ত্রিসভা, জনপ্রতিনিধিরা, আমাদের পার্লামেন্টের যারা প্রতিনিধি আছেন তারা সবাই মিলে এবং সর্বসমর্থন মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শাসক বিরোধী, এটা এই বিপন্ন সময়ে আলাদা করে চিন্তা না করে আমরা সবাই আমাদের দায়িত্ব কর্তব্য যথাসম্ভব পালন করার চেষ্টা করছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দুর্ভাগ্যের বিষয় যে বিশেষ করে আজকে যে প্রসঙ্গে আলোচনা করতে চাইছি আপনাদের কাছে, সেটা হচ্ছে একটা প্রতিবেদন ঘিরে যে একটা ভাষা অভিযোগ করে সরকারের ভাবমূর্তিকে টার্নিশ করার বা ক্ষুণ্ণ করার কোনো প্রমাণিত তথ্য ছাড়াই যে প্রচেষ্টা, এবং এটাকে আমরা হয়তো ইয়েলো জার্নালিজম বলি, সেই জিনিসগুলো জনসাধারণের জ্ঞাতার্থে আমাদের প্রকাশ করা প্রয়োজন। গতকাল একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে আমাদের স্থানীয় এই রাজ্যের এক জনপ্রিয় পত্রিকায়, মোদির ভোকাল ফর লোকালের স্লোগান ও ত্রিপুরা, লিখেছেন জয়ন্ত দেবনাথ মহোদয়। কিন্তু এটার মধ্যে যা দেখেছি যে কোনো রকম প্রমাণিত তথ্য কোনো কিছুই সেখানে উল্লেখ করা হয়নি। একটা ভাষা বিভিন্ন দরপত্রের নীতি নির্দেশিকা উল্লঙ্ঘনের কিছু তথ্য দেবার চেষ্টা হয়েছে, যেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং সকপরিকল্পিত। কারণ দেখুন, এর মধ্যে থেকে আমি যতটুকু দেখতে পেরেছি যে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন ইনসেন্টিভ স্কিম 2017-র আওতায় ত্রিপুরা সরকার স্থানীয় উদ্যোগগুলির বিকাশে একটা স্বচ্ছ প্রকল্প হাতে নিয়েছে। ভেদাভেদহীনভাবে 2019 থেকে ক্রয়ের অধিকার, স্থানীয়দের ক্রয়ের যে অগ্রাধিকার, সেটাকে 15 থেকে 20% নেওয়া হয়েছে। এবং শুধু তাই না,
100% অর্ডার যাতে তারা পেতে পারে, 50% ছিল সেটা 100% যাতে পেতে পারে, এটারও সংশোধন করা হয়েছে, যার জন্য পিএসইউ এবং অন্যান্য অধীনস্থ সংস্থাগুলো আজকে স্থানীয় উদ্যোগগুলি যাতে সফল হতে পারে সেটার জন্য প্রচেষ্টা চলছে এবং সরকারি ও পিএসইউ ক্ষেত্র থেকে আরও বেশি করে অর্ডার তারা পাচ্ছে। আপনারা জানেন যে একটা নির্দিষ্ট মাত্রার উপরে উঠলেই সমস্ত মালপত্র, পরিষেবা, পরামর্শ, কাজ ইপিসি সংগ্রহের জন্য সরকার টেন্ডারের প্রচলন বাধ্যতামূলক করেছে প্রক্রিয়াকে। টেন্ডার প্রক্রিয়া এমন একটা স্বচ্ছ প্রক্রিয়া যা নিরপেক্ষতা রাখার জন্য কেন্দ্রীয় নির্দেশিকা এবং অন্যান্য সংস্থাগুলো সেগুলোর দ্বারা সুপারিশকৃত হয়ে সেগুলোকে নিরপেক্ষভাবে চালিয়ে যাচ্ছে। মালপত্র, পরিষেবা, পরামর্শ এই সমস্ত গ্রহণের ক্ষেত্রেও 19-এ আর্থিক মানদণ্ড ছিল 3 লক্ষ, সেটা থেকে কমিয়ে 2 লক্ষ করা হয়েছে এবং কাজগুলোর ক্ষেত্রে ইপিসির ক্ষেত্রে 25 লক্ষ টাকা থেকে কমিয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে এবং দরপত্র টেন্ডার প্রক্রিয়ার আওতায় আনা যাতে যায় সেজন্য টেন্ডার প্রক্রিয়া হচ্ছে কম্পিউটার ও সিস্টেম নির্ভর, যার ফলে মানুষের হস্তক্ষেপের সুযোগ নেই বললেই চলে। যারা দরপত্রে অংশগ্রহণ করেন আপনারা জানেন যে তারাও কি হয়েছে কি হচ্ছে সেটা স্পষ্ট পরিষ্কারভাবে তারা দেখার তাদের সুযোগ আছে এবং অন্যায়মূলক কিছু থাকলে তারা সেখানে তাদের প্রতিবাদ এবং তার প্রতিকারের জন্য অভিযোগ করতে পারে। সরকার ও সরকারি অধীনস্থ সংস্থার অধিকাংশ দরপত্রই আগের দরপত্রের পুনরাবৃত্তি হয় আপনারা জানেন এবং শর্তাবলীও মোটামুটি একই ধরনের থাকে। স্থানীয় দরদাতাদের নিয়ন্ত্রণ করার জন্য শর্তাবলী পরিবর্তন করার প্রশ্ন ওঠে না, যেটা উনি এখানে লিখেছেন। কোথায় তিনি পেয়েছেন, কোথা থেকে তথ্য এসছে, কোনো স্পেসিফিকেশন কিচ্ছু নেই। কারণ স্থানীয় দরদাতাদের নিয়ন্ত্রণ করার জন্য শর্তাবলী পরিবর্তনের যেহেতু প্রশ্ন ওঠে না, টেন্ডার প্রক্রিয়ায় ওপেন টেন্ডার ভারত সরকার ও ত্রিপুরা সরকার উভয় ওয়েবসাইটে প্রদর্শিত হয়। কাজেই সেখানে ফাঁকি দেওয়ার বা কোনো রকম ম্যানিপুলেট করার কোনো সুযোগ থাকে না। রাজ্যের হোক বহিরাজ্যের হোক, আপনারা জানেন যে একটা অবাধ প্রতিযোগিতা আসলে অস্বচ্ছতার মধ্যে চলতে চলতে স্বচ্ছতার প্রতি আমাদের কি আগ্রহ কমে গেছে না আমরা সেটাতে অভ্যস্ত হইনি, এটা আজকে লাখ টাকার প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে। দরদাতাদের বিশ্বাসযোগ্যতা যাতে তৈরি হয় সেজন্য কিন্তু সরকার প্রচেষ্টা সবসময় নিয়েছে। ব্যবসায়িক লেনদেন যা সিবিসি গাইডলাইন এবং প্রকিউরমেন্ট ম্যানুয়াল দ্বারা নির্দেশিত হয়। দরদাতাদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে এসব শর্তাবলী অস্বাভাবিকভাবে পরিবর্তন করা যায় না, সেটা জানা থাকা প্রয়োজন। কারণ এই বিপন্ন সময়ে এই সমস্ত ভিত্তিহীন এবং অসত্য তথ্য দেওয়ার অর্থ হচ্ছে জনগণের বিভ্রান্তি তৈরি করা। যদিও আমরা জানি, কারণ বিদ্যুৎ কোম্পানির টেন্ডারে দেবনাথ মহোদয় অংশগ্রহণ করেছেন, তার কোনো ফার্ম অযোগ্যতার কারণে সফল হয়নি, কিন্তু তার জন্য তিনি পুরো প্রক্রিয়াটাকে দোষারোপ কি করে করেন? এটা তো সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। এবং অন্যান্য করদাতারা যাতে প্রতিযোগিতামূলক দর দিয়ে থাকেন টেন্ডারকে দোষারোপ না করে, সেক্ষেত্রে সেই প্রতিযোগিতার নিয়মাবলী পালন করেই তাদেরকে কাজ পেতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী কোনো স্থানীয় দরদাতাদের অগ্রাধিকার দেওয়া হয়নি এমন কোনো নির্দিষ্ট ঘটনার কথা তিনি সেখানে এই লেখাতে উল্লেখ করেননি, করতে পারেননি। তো যাই হোক, ইতিমধ্যে স্থানীয় ভেন্ডারদের দিয়ে আমরা ট্রান্সফরমার সরকার মেরামত করাচ্ছেন, লাইনের মেরামত কর্মীদের দিয়েই করা হয় স্থানীয় দরদাতার মাধ্যমে। তুলনামূলক বড় প্রকল্পগুলো যেগুলো আছে ওপেন বিডিংয়ের মাধ্যমে করা হয়, তাহলেও স্থানীয় দক্ষ অদক্ষ কর্মীদের সেখানে ব্যবহার করা হয়। আর বহু ক্ষেত্রে স্থানীয়ভাবে সাব কন্ট্রাক্ট দেওয়া হয়। আমরা একটা এলাকা চালাই, আমরা জানি বাইরের কেউ টেন্ডার পেলেও কাজ করেন স্থানীয় মানুষরা, একটা পার্সেন্টেজ হয়তো তারা পান এবং সেখানে কর্মী হিসেবে
অদক্ষ দক্ষ সমস্ত শ্রমশক্তি রাজ্যেরই সেখানে ব্যবহার হয়। রাজ্যের মার্কেটে টাকা আসে, তাতে লাভবান হয় রাজ্যের সাধারণ মানুষ, শ্রমিক এবং যুবকের। তো সেখানে এবং ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রেও তারা বাইরের থেকে টেকনিক্যালি এক্সপার্ট তাদের কোম্পানি থাকলেও লোকাল ইঞ্জিনিয়ারদেরও সেখানে ব্যবহার করা হচ্ছে। এটা আমাদের অভিজ্ঞতা এবং আমাদের এই 2.5 বছর একজন এলাকার প্রতিনিধি হিসেবেও এই অভিজ্ঞতা মুখোমুখি আমরা হয়েছি এবং হচ্ছি প্রতিনিধি। পুস্তক ছাপানোর কথা তিনি বলছি। পুস্তক ছাপানোর ক্ষেত্রেও মানদণ্ড, নির্দিষ্ট মানদণ্ড, নিয়মাবলী মেনে স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল এবং প্রক্রিয়াটি আদালতের মাধ্যমেও পরীক্ষা করা হয়েছে। আদালতকেও যদি আমরা না মানি বা আদালতের এই কথাগুলোকে যদি আমরা উল্লেখ না করি, তাছাড়া NHM এর অ্যাম্বুলেন্স ও কল সেন্টারের কাজ ওপেন বিডিংয়ের প্রক্রিয়া করা হয় এবং দরদাতাকে বড় অঙ্কের বিনিয়োগ করতে হয়। এবং আজকের দিনে এই কোভিড-19 আমাদের এই অ্যাম্বুলেন্স এবং কল সেন্টার ভালো পরিষেবা দিচ্ছে বলেই আমরা এখনো টিকে আছি। আর একটা জিনিস আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে ওপেন বিডিং প্রক্রিয়ায় আউটসোর্সিংয়ের মাধ্যমে নির্বাচিত এজেন্সিতে যে কর্মী নিয়োগ করা হয় মূলত স্থানীয় লোকদেরই, যেটা আমি বলেছিলাম স্থানীয় লোকদেরই সেখানে অগ্রাধিকার দেওয়া হয় এবং তারাই নিয়োজিত হন। দেবনাথবাবু বরিষ্ঠ আধিকারিকদের বিষয়ে ভিত্তিহীন অভিযোগ করেছেন। পূর্বতন মুখ্য সচিবের কথা বলেছেন LK গুপ্তা, সরানো হয়েছিল। নিয়ম অনুযায়ী তিনি নির্বাচন পরিচালনা করেন এবং বিজেপিকে দুর্বল করার জন্যে এবং বিভিন্নভাবে বিজেপি বিরোধী কাজ করার কার্যকলাপেরও তিনি লঙ্ঘন করেছেন এবং সেটা প্রমাণিত হয়েছে, ধরা পড়েছে। তাকে সরিয়ে অন্য দায়িত্ব দেওয়া হয়, তারপর তিনি স্বেচ্ছায় চলে যান। এর মধ্যে তো কারণ কিছু এই সমস্ত কথা লেখার তো কোনো কারণ ছিল না। আর বামফ্রন্ট সরকারের তিনি প্রিয়পাত্র ছিলেন, থাকতেই পারেন, তার ব্যাপার সেটা, কিন্তু তিনি সেটা চাকরি ক্ষেত্রে বা প্রফেশনের ক্ষেত্রে সেটা ব্যবহার করতে পারেন না। সেটাকেই বলে পক্ষপাত দুষ্টতা, সেটাকেই বলে দেশের সংবিধান অমান্য করা, রুলস অফ এক্সিকিউটিভ বিজনেস অমান্য করা এবং নিজের কর্তব্য চ্যুতি। ডিজিপি নাগরাজের কথা তিনি উল্লেখ করেছেন, তাকে প্রমোশন দেওয়া হয়েছিল। তিনি ছিলেন বামফ্রন্টের ব্লু আইড ম্যান বা বয়, যেই বলি, বয় তো না। তার প্রমোশনের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ ছিল এবং সে কারণে তাকে ডিজিপি পদ থেকে সরিয়ে আইজিপি করা হয় এবং তিনি স্বাভাবিকভাবে চাকরির মেয়াদ শেষ করে চলে যান। এতে আমাদের কারো গাত্রদাহ হওয়ার কোনো ব্যবস্থা নেই বা অবস্থান সেভাবে রাখা উচিত না। ওয়াইপি সিং, মুখ্যবাস্তুকার, সুনীল ভৌমিকের ক্ষেত্রে মারাত্মক অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সেটা আদালতই সিদ্ধান্ত নেবে তারা দোষী কি নির্দোষ। আমাদের ব্যবস্থায় আপনারা যেমন একটা স্তম্ভ, বিচার ব্যবস্থা একটা স্তম্ভ, প্রশাসন একটা স্তম্ভ, এইভাবে 4টি স্তম্ভের উপর তো আমরা দাঁড়িয়ে আছি। কোনোটাই দুর্বল হোক কেউ চায় না, আমরাও চাই না। তারপরে ওয়াইপি সিং এর ক্ষেত্রে, ওয়াইপি সিং টিপিএসসি চেয়ারম্যান ছিলেন, তাকে এই দায়িত্ব ছেড়ে দিতে বলা হয়, কিন্তু তিনি পদত্যাগ জমা দেননি। তাই 8 মাস পর্যন্ত কোনো নিযুক্তি দেওয়া যায়নি। তারপর সরকার শ্রী জগদীশ সিং নামে একজন সৎ আইএফএস অফিসারকে টিপিএসসি চেয়ারম্যান পদে নিযুক্তি দেয়। তিনি এমন একটা ব্যবস্থা গ্রহণ করেন যার মাধ্যমে এখন সঠিক ও স্বচ্ছভাবে নিযুক্তি চলছে। আমরা প্রতিদিনকার অভিজ্ঞতা দেখেছি। আমার এখানে অনেকে ভাবেন যে আমাদের সরকার আমাদের লোক পাবে। আমি স্পেসিফিক উদাহরণ দিয়ে বলতে পারি, পাইনি। দায়িত্বে আছে এমন লোক, রিটেন পাস করেছে, কিন্তু ভাইভাতে পাইনি। তার ক্ষোভ বিক্ষোভ থাকে, সেটা আমরা দেখি, আমরা বোঝানোর চেষ্টা করি, কিন্তু পূর্ণ স্বচ্ছতার মাধ্যমে সেই কাজগুলো চলছে। অংশুমানদের বদলি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। এটা সম্পূর্ণ প্রশাসনিক কারণে করা হয়েছিল। জেআইসি এর শীর্ষ পদে সবসময় আরও সিনিয়র অফিসার থাকেন, কমপক্ষে অতিরিক্ত PCCF মানে শ্রী দেকে
জেআইসির আউটসোর্সিং কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়। জেআইসির যারা আউটসোর্সিং করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে তিনি কি করেছেন, কারণ কোম্পানিগুলি কর্মীদের বহু মাসের বেতন দেয়নি, এছাড়া অন্যান্য কোম্পানি যারা ছিল তারা বেআইনিভাবে কর্মীদের কাছ থেকে টাকা নিচ্ছে। অংশুমান থেকে বলা সত্ত্বেও তিনি এর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শুধুমাত্র একটা শো কজ নোটিশ দিয়েছেন। এতে তো আমাদের কারো কার্যক্রম হওয়ার কারণ নেই। এরা সিপিএম এর সমর্থকদের বেশি নিযুক্ত করছিল, এক পেশে মনোভাব নিয়ে চলছিল, এইভাবে সমস্ত প্রক্রিয়াটাকে ওরা নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিল এবং শক্ত হাতে প্রশাসনিকভাবে সেটাকে মোকাবেলা না করে অংশুমান দে একটা শোকজ দিয়ে তাদেরকে তার দায়িত্ব খালাস হয়েছে। তো যাই হোক, গুঞ্জার সরোবরকে বদলি করা হয়, এটাও তিনি গুঞ্জার সরোবর তার বিয়ের কারণে, বিবাহের কারণে তাকে অন্য অফিসারের সাথে, ক্যাডারের সাথে তার বিয়ের কারণে তাকে করা হয়েছিল, এতে কোনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শ্রী মূর্তিকে দিল্লির ত্রিপুরা ভ্রমণে বদলি করা হয়েছে, তাতে কার কি অসুবিধা আছে? প্রশাসন চলবে না, এবার প্রশাসন বুঝবে না যে কাকে কীভাবে কোন জায়গায় দিতে হবে, কীভাবে দিতে হবে, সেটাকে আমি বা আপনি ঠিক করে দেবো? এটা তো কোনো সময় হতে পারে। এবং তার কিছু ব্যক্তিগত সমস্যার কথাও তিনি জানিয়েছিলেন। তিনি এখনও রাজ্য সরকারের এবং ত্রিপুরার জনগণের সেবা করে চলেছেন। অসুবিধাটা কোথায়? মদের টেন্ডার, যে কথাগুলো তিনি এখানে দেওয়ার চেষ্টা করেছেন সেটা স্বচ্ছ এই টেন্ডারের মাধ্যমে হয়েছে, মাননীয় আদালত যাচাই করে দেখেছে এবং সম্পূর্ণ আইনি সিদ্ধান্তে সেটা হয়েছে। এনএইচএম এর সম্পর্কে একটি ২০ সদস্য দলের মাধ্যমে তদন্ত করা হয়। এই তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ্রী দেবাশিস বসু, ওনার কথা বলা হচ্ছে, যিনি ইতিমধ্যে অবসরপ্রাপ্ত হয়ে গেছেন, এক্সটেনশনে ছিলেন, তার ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় তিনি পদ থেকে অব্যাহতি নিয়েছেন। এছাড়া তদন্তে এটাও দেখা যায় তিনি তার পছন্দের কোম্পানিগুলোকে সরবরাহ অর্ডার দিতে তার অধস্থ আধিকারিকদের চাপ দিতেন এবং যদি তারা মানতে অস্বীকার করতেন তখন তিনি এদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলতেন। ই টেন্ডার নিয়ম উল্লঙ্ঘন, শিল্পনীতি, অর্থ দপ্তরের সার্কুলার ইত্যাদি সম্পর্কে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। যেহেতু কোনো নির্দিষ্ট উদাহরণ এতে দেওয়া হয়নি, তেমনি জনজাতি কল্যাণ দপ্তর, শিক্ষা দপ্তরের সম্বন্ধে প্রশিক্ষণ সম্বন্ধীয় টেন্ডার প্রক্রিয়াও সম্পূর্ণ সরকারি নীতি অনুযায়ী হয়েছে। উপরোক্ত তথ্যগুলোর ভিত্তিতে এটা পরিষ্কার যে শ্রী দেবনাথের অভিযোগগুলো শুধু ভিত্তিহীন না, উদ্দেশ্য প্রণোদিতভাবে রচিত হয়েছে। এমন কোনো একটা উদাহরণ তিনি দিতে পারেননি, কোনো স্পেসিফিক উদাহরণ ছাড়া এভাবে প্রতিবেদনের মাধ্যমে এই বর্তমান সময়ে কার উদ্দেশ্য সফল করার জন্য তিনি করেছিলেন সেটা তিনি ভালো বলতে পারবেন। কারণ তিনি যে টেন্ডার করেছিলেন সেই ফার্ম সেই কাজের যোগ্য ছিল না। তিনি তার নিজস্ব স্বার্থে অসত্য তথ্য ও ভিত্তিহীন কাহিনী ছড়াতে পোর্টালে ব্যবহার করেছেন। আপনারা জানেন, আমরা জানি ছোট্ট ত্রিপুরা রাজ্যে আমরা সবাইকে চিনি। আমাদের কি পেশা, কি নেশা, কি অবস্থান, সামাজিক হোক, রাজনৈতিক হোক, দায়িত্বশীলতার কারণে হোক, আপনারা এই রিস্কের মধ্যে পেশাগত দায়িত্ব সম্পূর্ণ পালন করে চলেছেন। আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাসের কোনো অভাব নেই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে যেটা তিনি বলেছিলেন যে মোদির ভোকাল ফর লোকালের স্লোগান ও ত্রিপুরা শীর্ষক, এটার মধ্যে একটা জায়গায় তিনি লিখেছেন যে প্রধানমন্ত্রী মোদির ভোকাল ফর লোকালের স্লোগান আতুর ঘরে অপমৃত্যু হচ্ছে। আসলে স্বচ্ছতা নিজের না থাকলে স্বচ্ছতাকে এভাবে চোখে দেখা যায় না। আমরা জানি বাম সরকারের আমলে কাদেরকে জায়গা দেওয়া হচ্ছে, সেই জায়গা কি উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, এবং সেটার আমি দুটো দাবি আপনাদের মাধ্যমে করতে চাই। একটা হচ্ছে যে এই লেখার পরিবর্তে যে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার, এবং সেই সঙ্গে যে উদ্দেশ্যে ওনাকে বিভিন্ন সুযোগ দেওয়া হয়েছিল সেটা কি উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে
এবং তিনি কার উদ্দেশ্য সাধন করার জন্য এই বিপন্ন সময়টাকে বেছে নিলেন এবং কোনোরকম স্পেসিফিক অভিযোগ ছাড়া সেটারও তদন্ত হোক। আমরা কারো অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না, সেজন্য এখানে বসিও নি। কিন্তু বাস্তব সত্যটাকে অস্বীকার করে দুনিয়া চলবে না। জীবন সচল রাখার জন্যে সরকারের যে প্রচেষ্টা, আন্তরিকতা, সংবেদনশীলতা, এটা চাটুকারিতা নয়। চাটুকারিতা আমরা বহু দেখেছি, এটা চাটুকারিতা নয়, এটা বাস্তব। এই বাস্তবের ভিত্তির উপর দাঁড়িয়ে রাজ্যের মানুষের কল্যাণের বদলে, আমার মনে আছে একবার বামফ্রন্টের সময় আগরতলা শহরে বেশ কটি বিস্ফোরণ হয়েছে। সেদিন আমি প্রবক্তা হিসেবে বলেছিলাম যে এখন দোষারোপের সময় না, এখন সবাইকে, কারণ এটার মধ্যে জাতি জনজাতির প্রশ্ন জড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। আমি অভিজ্ঞতা থেকে কথা বলছি। সেদিন কিন্তু আমরা বিরোধী থাকা সত্ত্বেও একথা বলার সৎসাহস ছিল যে কোনো অবস্থাতেই এটার ভিতর যাতে কোনো রাজনীতি বা কোনো উদ্দেশ্য প্রণোদিত কাজ না হয়। এখন সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্যার মুখোমুখি আমাদের হতে হবে। আমি দুটো দাবি রাখছি। একটা দাবি হচ্ছে, আমি আগেই বলেছি, স্থান কাল পরিবেশ পরিস্থিতির প্রয়োজন, এই জিনিসগুলো অত্যন্ত দরকার। আজকে চারিদিকে যখন অতিমারি, মহামারী, একটা সর্বনাশের পথে আমরা দেখছি যে তার আগুন জ্বলছে, আমরা কি পতঙ্গের মতো সেখানে ছাপ দেব, না আমরা সেটাকে নিভিয়ে মানুষকে রক্ষা করার কাজে যেটা আপনারা করে চলেছেন। এবং আমার চোখে দেখা যতগুলো ঘটনা ঘটেছে, আমি একজন বিধায়ক হিসেবে বলতে পারি এত সংবেদনশীলতা পাইনি। সঙ্গে সঙ্গে প্রশাসন, জনপ্রতিনিধি সবাই ঝাঁপিয়ে পড়ে, কি সেই ঘূর্ণিঝড়ই হোক, কি বন্যাই হোক, কি ভূমিকম্পই হোক সারা দেশে, কি বাইরের আপনার থ্রেটই হোক, আজকে রক্তচক্ষু দেখাচ্ছে দেশের ভেতরে, দেশের বাইরে থেকে আগ্রাসন করার জন্য। বিভিন্নভাবে আজকে এই আক্রান্ত সময়ে দায়িত্বশীলভাবে যারা সমালোচনা করছেন, করবেন 100 বার, এবং সেটাতে সরকারের লাভ হবে। সরকার সেইভাবে সংবেদনশীল হয়ে এবং বহু ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে। আমরাও সঙ্গে সঙ্গে জনপ্রতিনিধি হিসেবে, এমপি হিসেবে, এমএলএ হিসেবে, সরকার হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে আমরা ঝাঁপিয়ে পড়েছি বিভিন্ন জায়গায়। আপনারা গেছেন, আপনারা সেখানে সহযোগিতা করেছেন। আমি আশা রাখি যে এভাবে না লিখে একটা জল ঘোলা করার প্রচেষ্টা না করে সুন্দর স্পেসিফিকভাবে কোনো অভিযোগ থাকলে সেটা তুলে ধরে, আর কোথাও অব্যবস্থা থাকলে সেটা কী করে সেখান থেকে বেরিয়ে আসা যায় সেই চেষ্টা করতে হবে, এবং সেই চেষ্টাটার দায়িত্ব আমাদের সবার। আমি আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের আমন্ত্রণে এখানে এসেছেন। আপনাদের মাধ্যমে রাজ্যবাসীও জানুক, কারণ কোনো গুজব, কোনো অনিশ্চয়তা, কোনো ধরনের অপপ্রচার আমাদের জীবনকে আরো দুর্বিষহ করবে, আমাদের জীবনকে আরো অস্থির করে তুলবে। আশা রাখি এই কথাগুলো আপনাদের মাধ্যমে আমরা সঠিক জায়গায় পৌঁছবে এবং জনগণও এই ব্যাপারে সচেতন থাকবে। আমি আমাদের এখানে আমাদের মুখ্য প্রবক্তা আছেন, আমার অনুজ প্রতিম শ্রী সুব্রত চক্রবর্তীকে বলবো যে তিনি কিছু আপনাদের সামনে বলবেন, সেগুলো আপনারা শুনবেন। আজকে এই সাংবাদিক সম্মেলন থেকে প্রথমেই আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো, শুভেচ্ছা জানাবো। কারণ সম্প্রতি ত্রিপুরা জলপথে
বাংলাদেশের সঙ্গে সংযুক্তির যে প্রয়াস, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীজির আন্তরিক যে প্রচেষ্টা ছিল, বহু বাধা বিঘ্ন অতিক্রম করেও সেটা সফল হয়েছে, ট্রায়াল রান সফল হয়েছে। তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সবাইকে, রাজ্য সরকারকে, সরকারের সমস্ত প্রতিনিধি যারা এর সঙ্গে যুক্ত রয়েছে এবং গোটা রাজ্যবাসীকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই, কারণ রাজ্যবাসী এর শরিক এবং তার সুফল আগামী দিনে লাভ করবেন। কিন্তু একটা বিষয় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই নৌপথে বা জলপথে ত্রিপুরার সংযুক্তিকে প্রধান বিরোধী দল সিপিএম কোনোভাবেই বোধহয় মেনে নিতে পারে। তার জন্য সোশ্যাল মিডিয়া ব্যক্তিগত জায়গা থেকে, দলীয় অবস্থান থেকে বহু রকম খিল্লি করার চেষ্টা করা হচ্ছে, যা আসলে সিপিএম এর নেতিবাচক এবং ন্যাক্কারজনক রাজনীতির পরিচয় বহন করে। 2018 সালে নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন ত্রিপুরাকে হীরার সঙ্গে যুক্ত করবেন। এই হীরা মানে ডায়মন্ড না, এই হীরা কি সেটা মোদীজি নিজে বলেছেন, বারবার সেটা প্রচারিত হয়েছে। হাইওয়ে, রোডওয়ে, রেলওয়ে, এয়ারওয়েজ, তার সঙ্গে অধিকন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের চেষ্টায় এবার ওয়াটারওয়েজ খুলে গেল। ট্রায়াল রান, এই শব্দটাও কিনা বুঝেন? প্রাথমিক সমস্যা থাকলে কোথাও সেটা ট্রায়াল রানেই তো থাকবে, তারপর সেটা পুনর্নির্মাণ হবে কিংবা যা সমস্যা আছে সেটা মেটানোর চেষ্টা করা। কিন্তু এইটাকে নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করা, এইটাকে নিয়ে রাজ্য সরকারের এই যে 37 লক্ষ মানুষের জন্য একটা ইতিবাচক পদক্ষেপ, সেটাকে ডিনাই করা, সেটার সমালোচনা করা, তো একবারও তো এরা বললেন না যে রাজ্য সরকার একটা নতুন উদ্যোগ নিয়েছেন, তাতে ধন্যবাদ প্রাপ্ত, আগামী দিনে কি হবে সেইটা নিয়ে কোনো কথা তারা বললেন না। কাজেই সিপিএম এর রাজনৈতিক অবস্থান কোনো কালেই মানুষের উপকার হবে সেই দৃষ্টিকোণ থেকে এরা অবস্থান নেয় না।